এই ইনস্ট্রুমেন্টটার যে একটা স্কেল চেঞ্জিংও পার্ট রয়েছে বা একটা নর্মাল রয়েছে বা ক্রোম্যাটিক হারমোনিকা আছে, এসব আমার কিচ্ছু নলেজ ছিল না। পাখিরাও যে এই যে সকাল থেকে মানে বিকেল একদম। অবধি যে একদম কিচকাচ কিচকাচ করছে, হ্যাঁ, তাদের মধ্যেটা কিন্তু খুব সুন্দর একটা সুন্দর মধুর একটা। টোন আছে, একটা পুরো ভয়েস পুরো স্টপ, হুম কোনো কথাই বেরোচ্ছে না। হুম, কিন্তু আমি সেটা মনে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে না, আমি নিজেই আমি এটা করব। মিউজিকটা না থাকলে সত্যি আমি মানে এইটা আমি অতিক্রম করতে পারতাম না। আমার না মাউথ অর্গান শুনলেই জানি না তুমিও হয়তো একমত হবে, সেই আমার শোলে মুভির একদম কথা একদম মনে পড়ে। সোলের একদম প্রথম পার্ট একদম। একদম করে আসছে একদম। ওয়েলকাম টু মন চায় আড্ডা, সঙ্গে আমি সুস্মিতা। আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, আর সেই যন্ত্রণা শুধু আমাদের শরীরেরই নয়, আমাদের মনের গভীরেও দাগ কাটে। আর সেই নীরবতা, সেই ভেঙে পড়া, সেখান থেকেই আবার ফিরে আসা, আর সেই নতুন পথে চলার সেই ফেরার গল্পই শুনবো আমাদের আজকের অতিথির সঙ্গে। চলুন আলাপ করে নিই আমাদের আজকের স্পেশাল গেস্ট, হারমোনিকা প্লেয়ার মন্দিরা মুখার্জির সঙ্গে। মন্দিরা দি, মন চায় আড্ডায় তোমাকে স্বাগত। অশেষ ধন্যবাদ আপনাকে। আমার খুব ভালো লাগছে এই মন চায় আড্ডায় মানে আসতে পারি, আমার সত্যিই খুব ভালো লাগছে। তোমার জার্নি, তোমার গল্প তো আমরা শুনবই। প্রথমেই যেটা বলি সেটা হলো, দেখো, আমরা বাঙালি বাড়িতে ছোটবেলা থেকে গান শেখাটা থাকে। একদম হ্যাঁ, কিন্তু এই হারমোনিকা বাজানো, ঠিক, সেটা তো এমনিতেই একটু কম, তার মধ্যে একদম আবার একদম মেয়েদের এটা তো মধ্যে। খুব রেয়ার ইনস্ট্রুমেন্ট, একটা একদম। খুবই একদম। আর বিশেষ করে আমরা যে সময় গড়ে উঠেছি, বড় হয়েছি, সেই সময় এই ইনস্ট্রুমেন্টটার খুব একটা কোনো প্রচলন ছিল না। তো মানে এটার পেছনে একটা গল্প রয়েছে আমার হ্যাঁ, এই সেটাই বলতে চাইছিলাম যে তোমার এই ইনস্ট্রুমেন্টের প্রতি ভালোবাসাটা কিভাবে মানে এলো। সেটা মানে অনেকটা পেছনে যেতে হয় তাহলে। মানে আমার ছোটবেলায় যখন আমি ঠিক ওই ক্লাস 4 বা 5-এ পড়ি, মানে অতটা স্মৃতিতে নেই। তো সেই সময় আমার বাড়িতে একজন কাকু মানে থাকতেন, মানে দূর সম্পর্কের কাকু থাকতেন, উনি ওটা বাজাতেন, ওই হুম ইনস্ট্রুমেন্টটা বাজাতেন। এবারে আমার খুব ইচ্ছে, মানে উনি ওই ইনস্ট্রুমেন্টে কাউকে ধরতে দেন না। হুম মানে হুম মানে আমি অনেক চেষ্টা করেছি যে আমাকে একটু কাকু দাও, আমি মানে খুব ইচ্ছে হতো উনি যখন বাজাতেন, হয়তো রেওয়াজ করতেন, আমার সেই মানে মানে ওই ব্যাপারটা আমার খুব মানে ওই মন সুরটা কাড়তো, তোমার কানে। খুব ভালো লাগতো। মানে এমনি ইনফ্যাক্ট আমাকে মা মানে বাবা গান, ছোটবেলা থেকে আমি গানই করতাম, আচ্ছা। একদম গানই করতাম, মানে গান বাজনার পরিবার। ছোটবেলা থেকে আমার মাও গান করতেন, আমার বাবা জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্র ছিলেন। পুরো বাড়িতেই একটা পুরো একটা মিউজিকের মানে একটা মিউজিক এনভায়রনমেন্ট ছিল বাতাবরণ। একদম। হ্যাঁ। তো সেই সূত্রে ওই যে মিউজিকটা আমার খুব ভালো লাগতো, হুম ওই হুম বাজাতো কাকু। আমি চাইতাম, তো উনি দিতেন না, হাতে ধরতে দিতেন না, হুম ছোট তো, হুম হাতে ধরতে দিতেন না। একটু মানে মানে খুব মানে খারাপ লাগতো, মন খারাপ লাগতো। আমি হুম মাকে বলতাম যে মা, আমার একটা ওই রকম ইনস্ট্রুমেন্ট হুম চাই, হুম তুমি আর মার মানে জেনারেলি আমার বাবা না রেলে কাজ করতেন, তো দূরে দূরে যেতেন, মানে ওই মানে সেরকম নেই যে মা খুব বাইরে বেরোতেন, যাচ্ছেন। ঘরেই থাকতেন আর কি। হুম তখন মানে বলল যে ঠিক আছে আমি দেখছি কোথায় পাওয়া যায় ইনস্ট্রুমেন্ট। তখন তো এত ইউটিউব নেই, ফোনও নেই যে না। একটা পরিচয় পাবে হ্যাঁ, যে ফোনটা কোথায় পাওয়া, মানে এই ইনস্ট্রুমেন্টটা হারমোনিকাটা কোথায় পাওয়া ইনস্ট্রুমেন্টটা যায়। কোথায় পাওয়া যাবে। হুম তখন বলল যে ঠিক আছে আমি দেখছি, বাবাকে বলে দেখবো যে কিভাবে পাওয়া যায় ইনস্ট্রুমেন্টটা। হুম তখন আমাদের, আমি থাকতাম অ্যাকচুয়ালি আসানসোলে। তো হুম ওখানে একটা মানে ওই হকার্স মার্কেট ছিল, মানে সব চাইনার জিনিস পাওয়া হুম যেত হুম আর হুম কি। তো ওটা খবর পেয়ে ওইখানে গিয়েছিলাম কিনতে। এইবারে মা বলল যে ঠিক আছে কিনে দেবো, কিন্তু এটাতে গান তুলতে হবে। হুম ঠিক আছে কেনা হলো, কিন্তু আমি তো মানে জানিই না ওটা কিভাবে বাজাতে হুম হয়। কিন্তু ওই কাকু যে বাজিয়েছিলেন সেটা শুনে শুনে আমি বললাম ঠিক আছে এরকম করে হয়তো বাজাতে হবে। কিন্তু ওই যে এই ইনস্ট্রুমেন্টটার যে একটা স্কেল চেঞ্জিংও পার্ট রয়েছে বা একটা নর্মাল রয়েছে বা হুম ক্রোম্যাটিক হারমোনিকা আছে, এসব আমার কিচ্ছু নলেজ ছিল না। হুম জাস্ট যার মানে আমার ধারণা যে আমি ওইটাকে ইনস্ট্রুমেন্টটা নেবো আর বাজাবো, হুম, মানে গান তুলবো গান বাজাবো, এইটাই আমার মনের মধ্যে একটা খুব মানে ইচ্ছে ছিল। হ্যাঁ। তো যাই হোক মানে মানে হারমোনিকাটা তো পেলাম হাতে, ছোট্ট একটা, মনে আছে এখনো, মানে লার্ক কোম্পানির একটা ব্ল্যাক কালারের হারমোনিকা একটা হুম ছিল।
তো ওটা পেয়ে বাজাতে শুরু করলাম, কিন্তু সেই অনেক দিন প্রায় ধরা যাক প্রায় 5-6 মাস কিছুই পারছি না বাজাতে। হুম এবারে টুপু পা একটা আওয়াজ হচ্ছে জাস্ট। তো মানে তারপর ট্রাই করেই যাচ্ছি। তো ঠিক দেখলাম একদিন সারেগামা পাধানিসা আমি বাজাতে পেরেছি, আচ্ছা যেহেতু আমার গানটা গানের করতাম, গানের সুরটা মাথায় ছিল। হুম তো অনেক ট্রাই করে আমি পেরেছি। তারপরে প্রথম গান আমি করেছিলাম ওই উই শ্যাল ওভারকাম, ওই হুম গানটা তুলেছিলাম। হুম এমনকি স্কুলের প্রোগ্রামেও আমাকে মিসরা বলেছিলেন যে মন্দিরা তুমি বাজাও। মানে তখন তো স্কুলের কেউ বাজায় না, সব হ্যাঁ নাচ করে, গান করে এরকম, কিন্তু হ্যাঁ একটা ইনস্ট্রুমেন্ট বাজাবে এরকম একটা ব্যাপার, তখন হুম আমাকে স্কুলেও বাজাতে বলেছিল। এইভাবে চলতে থাকে, চলতে চলতে দেখি না একটা, তারপর দুটো, অনেক গান তুলতে থাকি। তো এইভাবে এবার গানটাও চলতে থাকে। গানটা আমার মেনলি একদম তুমি ছোট্টবেলা থেকে শাস্ত্রীয় গানটা শেখো, সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতে আহ, তালিম নিচ্ছ? আমার হ্যাঁ শিক্ষক ছিলেন দিলীপ দাস মহাশয়, উনি হুম প্রয়াত হয়েছেন, গত বছরই প্রয়াত হয়েছেন। হুম তো ওনার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতাম, হুম 14 বছর ওনার কাছেই আমার তালিম নেওয়া। হুম তো কিছু কারণে আমার গানটা বন্ধ হয়ে যায়। তো হ্যাঁ এই তুমি গানটা কতদিন করেছো, মানে কি কিভাবে? গানটা একদম মানে 4 বছর বয়স থেকে আমি, মানে বিভিন্ন পারফর্মও করতে? হ্যাঁ, পারফর্মও করতাম। আমি এমনকি ওই ইস্টার্ন জোন রেলের হ্যাঁ হ্যাঁ কম্পিটিশনে হ্যাঁ আমি পুরো ইস্টার্ন জোন থেকে ফার্স্ট হয়েছিলাম ও শাস্ত্রীয় সঙ্গীতে। খুব ভালো গাইতে। হ্যাঁ, সেখান থেকে ইনফ্যাক্ট আমার এমনকি আমার হুম বিয়ের পরেও আমার মানে স্বামীও এক মিউজিশিয়ান, ওনার প্রফেশনটাই মিউজিক নিয়ে আর আচ্ছা কি। আচ্ছা তো এই সব মানে এই সাপোর্টটা আমার খুব মানে ভালোভাবে পাই। ফ্যামিলি সাপোর্টও পুরো পেয়েছো তুমি একদম বিয়ের একদম পরেও? অনেকে একদম তো বিয়ের পরে বন্ধ হয়ে বন্ধ যায় হয়ে বলে। যায়, হ্যাঁ এইটাই হয়। বিশেষ করে নাচ, তো এই নাচ যখন এলো একটা, মানে আমার বোন নাচ করে। তো হ্যাঁ আমরা পুরোপুরি, আমরা দু বোন হ্যাঁ ও নাচ করে, আমি গান করি। হ্যাঁ হ্যাঁ। তো ওরও ক্ষেত্রেও তাই, ও খুব ভালো সাপোর্ট পেয়েছে ফ্যামিলিতে। মানে বিশেষ করে আমরা গানটাকে যেরকম বজায় রাখতে পারি, নাচটা কিন্তু থাকে না। অনেকেই পারে না। আফটার ম্যারেজ খুব, মানে হুম খুব ডিফিকাল্ট আফটার নাচটা ম্যারেজ রাখা। বেবি হওয়ার পরে একদম একদম। অনেকেরই বন্ধ হয়ে যায় কিন্তু নাচটা, ও স্পেশালি খুব, মেয়েদের ওর তো এরকম। ফ্যামিলিও খুব সাপোর্টিভ, মানে হুম ও পড়ছে। তো আমরা 2 বোন মানে যতটা পারছি, বাধা বিপত্তি তো আছেই জীবনে, মানে আমার জীবনে তো মানে মানে বিশেষ করে সবসময় বাধাই বাধা। হ্যাঁ গানের ক্ষেত্রেও তো তোমার একটা বাধা এসেছিল, হ্যাঁ, তুমি বলছিলে। বাধা বলতে আমার এই 2000, মানে ঠিক লকডাউনের সময় হুম 2020-তে, মানে অক্টোবর থেকেই আমার একটা অসুবিধে শুরু হয়। তো সেটা একটা মানে বিশাল বিশাল অসুবিধে, মানে যেটা হুম আমাদের আমাদের পিটুইটারি বলে, সেটা যেটা আমাদের মাস্টার গ্ল্যান্ড, সেটাতেই প্রবলেম। হুম তো সেটা অপারেট হয় 2021-এ। হুম তো তারপর থেকে আমার মানে যে আমাদের পিটুইটারিতে যে হরমোনটা হয়, সেটা হুম পুরোপুরি স্টপ। হুম তো সেটার মানে ওটা মেডিসিনের মারফত আমাকে পুরো আমার যে মানে লাইফ চলছে পুরো ওইটার সাপোর্টে, মেডিসিনের একদম সাপোর্টে। সাপোর্টে। তো সেইটা চলছিল, কত অবধি ঠিক ছিল, মানে 6 মান্থস তো আমি ঘর থেকে বেরোতেই পারতাম না, এতটাই হুম আমার শারীরিক শারীরিক দুর্বলতা ছিল। দুর্বলতা ছিল। হুম ওটা অবধি ঠিক ছিল। আবার 2023-তে আমার হঠাৎ করে, মানে আমি আমার ছেলে রয়েছে, ছেলেকে নিয়ে সবকিছু করছি। হুম তো হঠাৎ করে একদিন মর্নিং এ আমি যখন ওই মেডিসিন খেতে যাচ্ছি, হঠাৎ করে আমার সোয়ালো করতে প্রবলেম হচ্ছে। হুম পুরো ভয়েস পুরো স্টপ, হুম কোনো কথাই বেরোচ্ছে না। তো তারপরে তো ডক্টর দেখিয়ে মানে বললেন, হসপিটালে অ্যাডমিট হলাম। বললেন যে গলার গলার পুরো মানে 3 আর 4 নম্বর নার্ভটা পুরো প্যারালাইসিস হয়ে গেছে এরকম। তো সেটাও মানে, মানে এখন প্রতিটা মুহূর্তেই ভাবি আমার যেগুলো মানে যত নেগেটিভ দিক, সেগুলোই আমার পজিটিভ দিক আর কি। হ্যাঁ হ্যাঁ মানে লোকে কোনো বলে যে বাধাতেই আটকে যাওনি তুমি। না, এটাই আমার যতটুকু জীবনে মানে প্রতিটা মুহূর্তে আমি যা মানে বুঝেছি, যে ভেঙে পড়লে চলবে না। হুম সবকিছুকে মানে এগিয়ে নিতে গেলে থেমে গেলে চলবে না। ওটাকেই পজিটিভ ভেবে নিয়ে, নেগেটিভটাকেই পজিটিভ ভেবে নিয়ে এগোতে হবে। এই যে ভয়েসটা যখন এরকম অসুবিধে হলো, সেটা তো একটা খুব চ্যালেঞ্জিং, মানে কিভাবে একদম, তুমি আমি তো সেটা ভেবেছিলাম আমি নিলে? আর কোনোদিনও কথাই বলতে পারবো না, হুম এটাই। গান তারপরে তো অনেক দূরের কথা। গান তো দূরের কথা, আমার পুরো ভয়েস পুরো মানে একদম পুরো একটা নাজাল সাউন্ড চলে এসেছিল, পুরো একদম হুম কোনো সাউন্ডই বেরোচ্ছিল না। তো স্পিচ থেরাপি করে খুব কষ্ট হয়েছিল। অনেকদিন 1 ইয়ার, হ্যাঁ, স্ট্যামারিং চলে এসেছিল, পুরো হুম কথা বলতে পারতাম না, খুব নিজে খুব খারাপ লেগেছিল, মানে ওই সময়টা, মানে কাউকে ওটা প্রকাশ করতে পারবো না, ওই না সময়টা যে কি ফিল করেছি নিজে, মানে কাউকেই প্রকাশ করতে পারবো না।
মানে কতটা মনের জোর দরকার ওই রকম একটা জায়গা থেকে ওভারকাম করে একদম। আজকে তুমি যখন কথা বলছো, মানে কেউ ভাবতেই পারবে না না, যে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে তুমি গেছো। একদমই একদমই তাই, সেটা ঈশ্বরের আশীর্বাদ। নিশ্চয়ই আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি। আমি মানে সত্যি ঈশ্বরকে খুব বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে এই আবার গলার ভয়েসটা ফিরিয়ে দিয়েছেন, নাহলে তো হতো না। কিন্তু দেখলাম যখন গান করতে যাচ্ছি ওইটাই একটা খুব, যে আমি আর ঠিক করে গান করতে পারছি না, মানে আপার নোটগুলো আমার আর ঠিক যাচ্ছে না, মনে হচ্ছে না, লাগছে না ঠিক। লাগছে না। তো আবার সেই মানে হয়তো রেওয়াজ করলে হবে, কিন্তু সেটাও হবে না ওইটার জন্য। ওই যে মেডিসিনটা আমি নিই, সেটার জন্য আমার থাইরয়েড চলে এসেছে, মানে আরো নানা অনেক অনেক রকমের অনেক অসুখ চলে অসুখ। এসেছে, সেটার জন্য হয়তো গলাটা আর ঠিকঠাক দিচ্ছে না। হুম। তো তখন আমার মনে এলো যে আচ্ছা, আমি হারমোনিকাটা তো করি, এটাকে এটাও নিয়ে তো যদি তোমার আমি কিছু, এটা ভালোবাসার তো জায়গা। সবকিছু, সবার মূলে হচ্ছে মিউজিক। মিউজিক। মিউজিক এমন একটা থেরাপি যেটা সুখে দুঃখে সমস্ত সমস্ত কিছুতে সাথী। আর ওই যে বলে না, মিউজিকের কোনো ভাষা নেই। একদমই অতএব তুমি তাই। কথা দিয়ে দাও, একদম। দিলে ওটা গান হচ্ছে, আর না হলে ইনস্ট্রুমেন্ট। যারা ইনস্ট্রুমেন্ট বাজায় তারা হুম। কি সুরের সাধনা করছে না? তারাও তো একদম। ইনফ্যাক্ট সুরেরই সাধনা করছে। একদম। গানে একটা কি যে কথাটা এক্সট্রা, হুম। কথাটা এক্সট্রা, কিন্তু ইনস্ট্রুমেন্টে সেটা নয়। ইনস্ট্রুমেন্টে প্রত্যেক মানে পুরো ব্যাপারটাই সুরের মধ্যে। হুম। যে সেতার হোক, সরোদ হোক, বাঁশি হোক, সেটা হুম। সুরেরই ব্যাপার, পুরোটাই মেলোডি। এ মেলোডি একটা। হুম। তখন মনে হলো যে ঠিক আছে, হারমোনিকাটা যদিও একটু টাফ একটা ইনস্ট্রুমেন্ট, রেয়ার ইনস্ট্রুমেন্ট, সেটার জন্য একটু ব্লো করতে একটু কষ্ট হয়। হুম। তো ঠিক আছে, মানে কিছু তো আমার করার নেই, গান না হলে ওইটা করতেই হবে, কিন্তু হুম। মিউজিকটা আমার মনে প্রাণের সঙ্গী। তোমার একদম প্রাণের খুব খুব সঙ্গে প্রাণের জুড়ে রয়েছে সাথে আর কি মিউজিকটা। মিউজিক করি, তার হুম। পাশে পাশেও আমি একটু একটু করি, ক্রাফটের কাজ করি, একটু জুয়েলারি করি। মানে আমি না, মানে সেই বসে থাকবো, বসে টিভি দেখবো, ওরকম আমার ঠিক পছন্দ হয় না আর কি। মানে তুমি মিউজিকের পাশাপাশি তুমি হারমোনিকা রয়েছে, তার সঙ্গে তুমি জুয়েলারি করছো, হ্যাঁ, হ্যাঁ, আর্ট এন্ড ক্রাফট করছো, করি। বাপরে! আর এত। আর্ট এন্ড ক্রাফটের একটা বিষয় বলি, ওটা না আমার মানে ওই খুব দামি দামি জিনিস কিনে আর্ট এন্ড ক্রাফট, এটা না, মানে সব ফেলে দেওয়া জিনিস। আচ্ছা। এটা আমার খুব একটা হুম। প্যাশন, যে হুম। সব এই যে এই পেন্সিল শার্প করে যে ফেলে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা থেকে হোক, হ্যাঁ, বা ওই আমের আঁটি খেয়ে ফেলে দিচ্ছে, সেটা থেকেও কিছু একটা বানালাম। বা নিউজ পেপার, হ্যাঁ, হ্যাঁ। সেটাকেও তো কত সময় ফেলে দেওয়া হয়, ও কিছুদিন হুম। পরেই ফেলে ফেলে দেওয়া হয়। দিচ্ছি। হুম। কিন্তু ওটা থেকেও আমি কোনো পেন্সিল স্ট্যান্ড বা কোনো ট্রে, মানে এটাই আমার মানে একটা ইনোভেটিভ সবসময় ইয়ে থাকে, মনে ভীষণ ভরে ক্রিয়েটিভ তুমি আসলে। মাথার মধ্যে সবসময় কিছু একটা হ্যাঁ, আইডিয়াস হ্যাঁ, চলতে হ্যাঁ। থাকে আর কি। হ্যাঁ। এই জন্য মানে আমার অসুখটা এমনই হয়েছিল, ডক্টর আমাকে বলেও ছিলেন যে কোনো মানে সাইকিয়াট্রিক ডক্টরকে মানে এর জন্য দেখাতে। দেখাতে হবে। হুম। কিন্তু আমি সেটা মনের চ্যালেঞ্জ নিয়েছিলাম যে না, আমি নিজেই আমি এটা করব। তোমার কি মনে হয় মিউজিক তোমাকে অনেক হেল্প করেছে একদম তোমাকে? একদম 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 এটার মানে খুব খুব হেল্প করেছে। কারণ মিউজিক মিউজিক তো ছাড়া একটা খুব মানে ভালো আমার থেরাপি। একদম খুব গুড থেরাপি, মিউজিকটা হুম। না থাকলে সত্যি আমি মানে এইটা আমি অতিক্রম করতে পারতাম না। এই যে পুরো এই জার্নিটা। দেখবেন যে কোনো ডক্টর কোনো কঠিন অসুখ হলেও মিউজিক শুনতে বলে, একদম। সেটা ভালো। যেটা একটা কঠিন রোগের ক্ষেত্রে খুব ভালো। সমস্ত কিছুতেই একটা, যদি ভালো পড়াশোনা করতে হয়, কেউ যদি মানে সেইটা ঠিকঠাক ওয়েতে শোনে, হুম। খুব তাড়াতাড়ি সেই পড়াশোনাটাও হয়ে যায়। এমনকি এমনিতেও তো। এখন অনেক তো ওই কি ওয়ার্কিং ফ্লো বা ফ্লো সং কিছু একটা হ্যাঁ, বলে, যে হুম। এই মানে কাজের ক্ষেত্রে ওটা করে, ওই কাজের ক্ষেত্রে ওই মানে পার্টিকুলার ওই সংটা দিলে, হুম। যে তাদের কাজটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে করতে যায়। পারে। ইভেন বাচ্চাদেরও তো যখন কোনো শব্দ শেখানো হয় বা একদম কিছু, ওদের একদমই পর তাই। পর বলার থেকে যদি ওটা একটু রাইম করে বলা রাইম হয়, করে, একটু এক্স্যাক্টলি সুর তাই। দিয়ে বলা ঠিক হয়, ঠিক। ওরা তাড়াতাড়ি দেখবেন শিখতে মানে পারে। যত আমরা পড়ছি বা শুনছি, কিন্তু একটা সাউন্ড দিয়ে, একটা মিউজিক দিয়ে, একটু একটু ভিজুয়ালাইজ ব্যাপার একটা হ্যাঁ। থাকলে, সেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি আত্মস্থ ওরা হয়। হয়। খুব এমনি অডিও বাচ্চারা ভিজুয়াল খুব এফেক্টটা তো খুব একদম বেশি একদম হয়। হ্যাঁ। মিউজিক খুব ভালো একটা থেরাপি। একদম। সুখেও দেখবেন মানে কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে, সেখানেও মিউজিক বাজছে, সানাই যেটাই বাজুক, হুম, সেটাও হুম। একটা কিন্তু সুরে। একদম। একটা কোনো দুঃখের কোথাও জায়গা, সেখানেও কিন্তু একটা হালকা করে একটা মিউজিক বাজানো হয়। সত্যি। একটা বার্থডে পার্টি বা কিছু হোক, মিউজিক মাস্ট। সবসময় আছে, আমাদের সবসময়। জীবনের সঙ্গে জুড়ে আছে। আসলে প্রকৃতির মধ্যেই তো মিউজিক। একদমই একদমই তাই। প্রকৃতিতে প্রত্যেকটা দেখো শব্দ সব জায়গায় বাইরে মিউজিক। হ্যাঁ। পাখিরাও যে এই যে সকাল থেকে মানে বিকেল একদম। অবধি যে একদম হুম। কিচকাচ কিচকাচ করছে, হ্যাঁ। তাদের মধ্যেটা কিন্তু খুব সুন্দর একটা সুন্দর মধুর একটা। টোন আছে একটা, একদম। যেটা আমাদের মনকে সত্যি খুব, প্রকৃতিও একটা নিজস্ব, সব সময় যে বৃষ্টি পড়ছে সেটাও হ্যাঁ, একটা একদম। একদম হুম। হুম। খুব সুন্দর
তো সারাদিন তোমার কিভাবে হ্যাঁ কাটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর সারাদিন তো আমার প্রথম কথা আমার ছেলে রয়েছে, হুম ছেলের পেছনে সময় দিতেই হয়। মানে এই নয় যে আমি এই গান বাজনা ক্রাফট করি বলে এই নিয়েই সবসময় থাকি। হ্যাঁ মানে প্রধান প্রায়োরিটি আমার সংসার। হ্যাঁ, মায়েদের সংসারে তো একদম সংসার আমাকে সামলাতেই হয় হুম। পুরো ব্যাপারটাই। বাড়িতে কে কে হ্যাঁ, আছেন? তবে আমার হাসব্যান্ড মানে খুব সাপোর্টিভ। হুম যেহেতু এই শরীরে অসুস্থতা হওয়ার জন্য মানে যেটা আমার একদম করা উচিত নয় সেটা সেই জায়গাটা আমার হাসব্যান্ড করে দেয়। হুম আমার ছেলেও খুব সাপোর্টিভ। তবে একটা কথা আমার মায়ের কথা না বললে নয়, যে যার জন্য এতদূর মানে আসতে পেরেছি সেটা আমার মা। আমার মা পাশে না থাকলে, মায়ের জন্যই গান শেখা, মায়ের জন্যই মিউজিকটাকে ভালোবাসা, মানে মায়ের অবদান আমার জীবনে মানে সর্বক্ষণ থাকবে। একদম এটাই। সত্যি মায়েরা কিন্তু একদম একদম পেছনে এমন একদম। ছেলে মেয়েদের মানে এই সাপোর্টে যে মানে সারাক্ষণ। কি মানে বলবেন তো, আমরা একটা অনুশাসনে মানুষ হয়েছি। এই যে হুম আজকালকার যুগে ছেলে মেয়েদের দেখি যে কোনো অনুশাসন নেই। মানে আধুনিক হোক, আধুনিক হওয়া মানে যে আমি কোনো শাসন মানবো না সেটা নয়। হুম একটা ভালো মানুষ হতে গেলে, ঠিকঠাক মানুষ হতে গেলে অনুশাসন জীবনে দরকার। এটাকে সেটা আমরা পেয়েছি ছোটবেলা থেকে। আর সময় নষ্ট না করা, এটা মা আমাদের সবসময় বলতেন যে দেখো কিছু জীবনে কিছু, সেটা হয়তো বড়, হয়তো আমি এখনো জীবনে কিছু প্রতিষ্ঠিত হইনি, কিন্তু যতটুকু হয়েছি জীবনে কখনো সময়টা নষ্ট করিনি। যখন একদম যেটা পেরেছি করেছি। তবে যে যে শিক্ষাগুলো পেয়েছি সেটা আমার মানে এই প্রফেশন যে ব্যাপারটা সেখানেও যেটা মানে অ্যাপ্লাই হয়েছে, সংসারেও সেই মানে এটা পেয়েছি। তুমি তো শেখাও হুম। মাউথ অর্গান। একদমই শেখাই, আমি শেখাই। অনেক বাচ্চারা আসে, বড়রাও আসে, শেখে। আচ্ছা ওরা যখন বাজায় হুম হুম তুমি হুম। তোমার শেখানো কোনো একটা গান বা কিছু কেমন লাগে তখন? খুবই ভালো লাগে। মানে সত্যি কথা, মানে শিক্ষক একটা আলাদা, আর হুম একটা আর্টিস্ট হওয়া একটা আলাদা আলাদা জগৎ। তো যখন কাউকে শেখাই, সে যতক্ষণ না মানে জিনিসটাকে মানে মানে আত্মস্থ করতে পারছে, হুম হুম। ততক্ষণ মনে হয় যে আমার শেখানোটা কি ভুল হচ্ছে, আমি কি ঠিক শেখাতে পারছি না, কিভাবে বা শেখাবো? কিভাবে শেখাবো। হুম শিখতে গেলে না মানে অনেক কিছু নিজেকে নিজেকে অনেক কিছু শেখা যায়। শিখে এটা নিতে হয়। একটা হুম মানে আলাদা জগৎ। নিজে এটা কিন্তু ঠিক। বাজানো আর অন্যকে শেখানো পুরোপুরি ডিফারেন্ট একদম। আচ্ছা এখনকার বাচ্চাদের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হারমোনিকা শেখার আছে, ইচ্ছেটা আছে না? একদম ইচ্ছে হুম আছে। আমি এটা আরো মানে দেখতে পাই যখন আমি হারমোনিকা শপে যাই। হুম। দেখি মানে অনেক অনেক বাচ্চারা আসে মানে কিনতে, তার মানে তাদের মনের মধ্যে ইন্টারেস্ট ইচ্ছে রয়েছে, আছে। তারা শিখছে। তারা মানে গার্জিয়ানরাও বলবো খুব ভালো, তারা সাপোর্ট করছে এই একটা ইনস্ট্রুমেন্টকে মানে বাচ্চাদের হাতে তুলে দেওয়ার। এটা একদিক দিয়ে ভালো যে হুম তারা তো বাজে কিছু কাজ করবে না। একটা কিছু ছোটবেলা থেকে যদি একটা কিছু ইনস্ট্রুমেন্ট শেখানো, কিছু একটা যদি শেখানো হয় না, হুম বাচ্চারা অন্যদিকে যাওয়ার সেই মনটা থাকবে না। একদম। একটা মিউজিক একটা সত্যি খুব ভালো, ছোটবেলা থেকে সে না পারুক, সে হুম হয়তো বড় হয়ে সবাইকেই শিল্পী হতে হবে তার কোনো মানে নেই। নিজের জন্যও তো নিজের দরকার। জন্যও তো হ্যাঁ দরকার। নিজে কিছু, এখন কিছুটা তো সবাই সময়। মোবাইল কেন্দ্রিক। আর এমনিতেও বাচ্চারা এখন বলে না ভীষণ বোর হয়ে যাচ্ছি, এটা খুব লোনলি, বাজে কথা। একা একা। মানে এই অনেক যে অনেক কিছুটা বাচ্চাকেই সময় যদি বলতে শিখেছি, মানে শুনি যে আই এম বোরিং। হুম আরে এটা তো কোনো কথা নয়, তুমি করছো না, তুমি শিখছো না, এই জন্যই বোর লাগছে। ওরা একটা ওই মোবাইল দেখছে, মোবাইলে সবকিছু দেখতে দেখতে ওরা বোর হয়ে যাচ্ছে। এই যে তুমি সারাদিন এত কিছু করো, তোমার বাড়ির কাজ, হুম। ছেলেকে দেখা, তার সঙ্গে সঙ্গে তোমার আর্ট অ্যান্ড ক্রাফট, এই এত কিছু করে তুমি নিজের জন্য প্র্যাকটিস করার সময় পাও? হ্যাঁ, সে তো করতেই হবে, প্র্যাকটিস তো মাস্ট। তো এটার আমার কোনো মানে নির্দিষ্ট কোনো সময় নেই। তো আমি তো হোম মেকার, তো যে হ্যাঁ সকালবেলা উঠেই রেওয়াজ করতে পারবো হুম বা একটা নির্দিষ্ট কোনো টাইম, সেটা নয়। আগে সংসার, সমস্ত কিছু রান্না বান্না সেরে, স্কুল যায় ছেলে, তার সব কমপ্লিট করে, হয়তো আমার কোনো, যখন হয়তো দুপুর 12টাতেও হয়তো সব বাড়ি ফাঁকা, আমি একটুখানি বাজিয়ে নিলাম। হুম হুম। আবার দুপুরবেলা হয়তো ছেলে স্কুলে টিউশন গেছে, তো আমি একটু বাজিয়ে নিলাম। আবার সেটা রাত 12টাতেও হতে পারে, সব কাজ সেরে, যদি আমার শরীর মানে দেয়, পারমিট করে। হুম পারমিট করে, তখন হয়তো বাজিয়ে নিলাম। তো আমার নির্দিষ্ট কোনো সময় নেই। হ্যাঁ, কিন্তু এই নয় যে আমি একদম অনেক কাজ করেছি আর বাজাবো না, করবো না, সেটা আমার আসে না। আমাকে মানে মনের মধ্যে ঘুরতে থাকে যে না, আমাকে একটা টাইম একটু বাজাতেই হবে, প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস একটু একটু টাইম বার করতেই হবে। করতেই হবে। যত প্র্যাকটিস করবো তত ভালো হবে।
তত আমার খুব মানে আমার মনের মধ্যে সবসময় চাই যে আমি কিছু শিখবো। আমার মনে হয় এইটা না অনেককেই খুব অনুপ্রাণিত করবে যে এই যে আমরা সাধারণত হাউস ওয়াইফরা বা যারা বাড়িতে রয়েছেন তারা অনেক সময় মনে করেন যে সারাদিন এত কাজ করি নিজের জন্য আর কি করে সময় না, বার করব, কিন্তু নিজের ওই ভালোবাসার ভালো লাগার জায়গাটাও একটু বার করে নিয়ে নিশ্চয়ই এটা সেটা। সবারই উচিত। কারণ এখনকার মেয়েরা তো বেশিরভাগ যারা করে, আমি তাদের জন্য বলছি না একদমই, অনেকেই দেখি না সেই সন্ধে বিকেল থেকে একদম রাত্রি অবধি বিকেলে টিভির সামনে সিরিয়াল সিরিয়াল সিরিয়াল। সেটা বলছি না, দেখুক নিশ্চয়ই, কিন্তু নিজের জন্য একটু সময় বের করে একটু কিছু করা দরকার, নিজের জন্য কিছু করা সেই দরকার। নিজের ভালো হ্যাঁ, লাগাটা। যাতে শরীর সুস্থ থাকে, মনও ভালো থাকে। একদম। দিনের শেষে দেখবেন মানে যদি কিছু নিজের জন্য কিছু করি, হ্যাঁ, হুম, যদি একটা কিছু করে বা একটা ধরুন আমি এটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো নিজে আপনি সেটা একটা কিছু বানালেন, একটা ক্রিয়েটিভ কিছু বানালেন, তো সেটা মনে হলো আমি এটা একটা ব্যবসায়িক ইয়েতে যদি ধরুন একটা মানে কেক তৈরি করে আপনি শিখে কেকটা বানালেন, হুম, সেটা এবার হতেও পারে যে আমি এটা এবারে বিজনেস এতে করি। সেই যে প্রথম যে আপনি যে টাকাটা পাবেন, বিক্রি করে যে টাকাটা পাচ্ছেন, হুম। সেইটার যে আনন্দ, সেইটা একটা মানে সত্যি ওই আনন্দটা কারোর সাথে ভাগ ভাগ করা করা যাবে না। যাবে না। মানে আমি একদম। আমার ক্ষেত্র দিয়ে বলছি যে আমি যখন প্রথম জুয়েলারি মানে তৈরি করে মানে আমি দিয়েছিলাম বিক্রি করে, এবারে প্রথম টাকা পেয়েছিলাম হাতে, হুম। মানে সেটা একটা মানে ভীষণ অনাবিল আনন্দ। আনন্দ তুমি সত্যি। জুয়েলারি কি তুমি এক্সিবিশনে দাও? একদম হ্যাঁ, হুম, এক্সিবিশনও দিই। হুম, হুম। তবে বা খুব তোমার বাড়ি থেকেই আমার বেশি নিয়ে যায়? শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে খুব মানে বেশি দূরে যেতে পারি না। হুম, খুব মানে হয়তো বছরে দুবার এরকম। হুম। মানে যারা তবে তোমার হ্যাঁ, জুয়েলারি ঘরেই পছন্দ করে ঘরেই তারা আমি বাড়ি থেকে ঘরে এসে নিয়ে যায়। হয়তো কেউ শাড়ির ছবি পাঠিয়ে দিল বা হুম, ড্রেসের ছবি পাঠিয়ে দিল, সেটা ম্যাচ করে হ্যাঁ। এরকম। মানে আমার সবকিছু কাজে খুব রেস্ট্রিক্টেড আর কি। তোমার হ্যাঁ, ছোটবেলার হুম। বা কলেজ লাইফের কোনো মজার কোনো ঘটনা বা কিছু আছে? কলেজ লাইফে মানে এই মুহূর্তে মনে পড়ছে যেটা, স্কুল লাইফেও ছিল, কলেজ লাইফেরটাই বলি, এটা হ্যাঁ, বলো। কুটাজি। বলতে গেলে আমি আসলে মাধ্যমিক দেওয়ার পরে আমি আসানসোলের মহিলা কল্যাণ গার্লস স্কুলে পড়তাম। আচ্ছা, তো সেখানে সেখান থেকে আমি গার্লস কলেজ, আসানসোল গার্লস কলেজে ভর্তি হই, সেখানে 11-12 ছিল। আচ্ছা। তো 11-এ মানে মাধ্যমিক অবধি আমার কোনো টিচার ছিল না। হুম, 11-এ গিয়ে আমার ইংলিশ টিচার একজন, তিনি হচ্ছে মানে আমি যে স্কুলে পড়তাম সেখানে হুম, বন্ধুদের সাথে ওরা যে টিচারের কাছে পড়তো ইংলিশ, হ্যাঁ, আমি সেই টিচারের কাছে ভর্তি হয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এবারে আমি পুরো মানে আলাদা, আমি একজনই কলেজ স্টুডেন্ট, আর ওরা সব বাকি সবাই স্কুল হ্যাঁ, স্টুডেন্ট। এবারে আমরা 7 জনে পড়তাম, আচ্ছা। 6 জন পুরো স্কুলের স্টুডেন্ট আর আমি পুরো কলেজের স্টুডেন্ট। এবারে হতো কি, শনিবার করে ক্লাসটা ছিল, হুম, শনিবার একদম লাস্ট পিরিয়ডে মানে আমাদের কলেজে 1:30টায় ছুটি হতো, হুম, আর উনি নিতেন একটা মানে ইংলিশ যে টিচার, প্রাইভেট হ্যাঁ, টিউশনের টিচার, উনি নিতেন 1টা থেকে ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, এইবারে হতো কি, লাস্ট পিরিয়ডটা আমি করতে পারতাম না কলেজে, মানে হ্যাঁ, কলেজে মানে ওটা স্কুলেই আর কি, মানে হুম, হুম, 11 আর কি। তো ওইটা আমি করতে পারতাম না। এবার আমি পুরো প্রতি শনিবার আমি লাস্ট পিরিয়ডটা বাঙ্ক করে ওনাকে ওখানে পড়তে পড়তে যেতে, আসতাম। হ্যাঁ। এবারে তো এটা দিনের পর দিন এটা মানে 2 ইয়ার্স ধরে চলে আসছে। এবার একদিন প্রিন্সিপাল দেখেছেন, মানে রেজিস্টারে। রেজিস্টারটা দেখে হুম, দেখেছে কি ব্যাপার, মন্দিরা ত্রিপাঠী আমার হ্যাঁ, সারনেম ছিল ছিল তখন। ইয়েতে, হুম, এটা কেন এরকম প্রতিদিন এরকম ব্যাপারটা। তখন আমার গার্জেন কল হয়েছে। গার্জেন কল হতে তখন আমার বাবা ছিলেন না, তখন মাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এবার উনি জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি স্যার আমি ওই সময় টিউশন পড়তে যাই। তখন উনি হুম, কিচ্ছু বললেন না। আর আমি বলেছি যে হ্যাঁ আমি প্রাইভেট টিউশন পড়তে যাই। কেন পড়তে যাও? কেন এখানে পড়ানো হয় না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা না, এখানে অসুবিধা হয় স্যার, তো আমি ওই সময়টা আমি প্রাইভেট টিউশন পড়তে যাই। এবার আমার মা ব্যাপারটাকে একটুখানি মানে ধামাচাপা দেওয়ার জন্য না 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 করছে, আর আমি সেটা সত্যি কথাই বলে ফেলে দিয়েছিলাম। এবারে হয়ে গিয়েছে। এইবারে আমি নেক্সট যেদিনকে টিউশন পড়তে যাই, হুম, ওই স্যার আমাকে বকাবকি শুরু করেছেন। হ্যাঁ, তুমি কলেজে কি বলেছো আমার নামে? হ্যাঁ, আমি তো আকাশ থেকে পড়ছি যে উনি কি করে জানলেন ওনার নামে আমি বলেছি। বলছে তুমি তোমার প্রাইভেট নিজস্ব ব্যাপার তুমি আমার নামে কেন বলেছো, যে তুমি এখানে পড়ো, তোমার প্রবলেমটা তুমি কলেজেই মেটাতে, তুমি আমাকে কেন বলছো না, মানে এখানে কেন আমার নামটা বলেছো? তারপরে ও মানে উনি তো খুব বকাবকি করলেন সকলের সামনে, ওদিনকে প্রচুর কান্নাকাটি টাটি হয়েছে। এইবারে হয়েছে কি, আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশন হবে, তার কিছুদিন আগে
গোটা কলেজে মানে পুরো গ্যালারিতে, আমাদের গ্যালারি টাইপের ক্লাসরুম ছিল, হ্যাঁ, তো সেখানে সব ভরাট স্টুডেন্ট ওখানে বসেছে। এবারে উনি এসেছেন, ওই প্রিন্সিপাল ক্লাস নেই, উনি ইকোনমিক্সের টিচার ছিলেন। হুম, তো উনি বসে আমাকে মানে বলছেন আর কি, এখানে মন্দিরা ত্রিপাঠী কে রয়েছে, ও রয়েছে, ওঠো। আমার তো ভয়, আমি ভাবছি যে আবার মনে হয় ওইটা নিয়ে বকাবকি কিছু হবে। বকাবকি করবে। তখন সকলের সামনে বলেছে যে কলেজের সব থেকে অনেস্ট একদম স্টুডেন্ট, ওকে আমি পুরস্কৃত করব অনেস্টির জন্য। ও, যে আমি সত্যি কথা বলেছি, এমনকি ওর পানিশমেন্ট মা না। না, এমনকি ওর মা ওটা ব্যাপারটাকে ইয়ে করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু ও সত্যি কথা বলেছে। তাই সত্যি কথা বলার জন্য অ্যানুয়াল ফাংশনে ওকে মানে প্রাইজ দেওয়া হবে। ওহ, তো দারুণ ঘটনা একটা। এই একটা ব্যাপার আমার খুব মানে খুব মনে থাকবে, অনেকদিন পর্যন্তই একদম, মনে থাকবে। খুব ভালো লাগছে তোমার সঙ্গে গল্প করতে, মনে হচ্ছে আপনার আরো সাথেও গল্প করি, আরো একদমই। শুনি। তোমার তো ইউটিউব চ্যানেলও আছে হ্যাঁ, একটা, আমি গত যেখানে 1.5 বছর ধরে একটা ইউটিউব চ্যানেল করেছি, যেটা নিজস্ব ভালো লাগা থেকেই করেছি। মনে হলো যে এটা একটু বেশি বেশি করে দর্শকদের কাছে পৌঁছানো দরকার, তো সেটাতে একটা কাজ করছি। সেখানে কি তুমি গান বাজিয়ে? হ্যাঁ, গান বাজিয়ে করি। কখনো কখনো মনে হয় যে আমি একটু আমার বোন নাচ করে বললাম না? তো হুম, বোন হয়তো নাচ করলো, আমি সেই গানে মানে তাল ছন্দ দিয়ে বোন নাচ করলে আমি বাজালাম। বা আচ্ছা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও করি। বা কেউ হয়তো আবৃত্তি, আমার একটা পার্টি রয়েছে, কেউ আবৃত্তি করছে, হুম, তার সাথে আমি হারমোনিকা বাজাচ্ছি। তো এইভাবে আমার সবসময় হোস্ট একটা করো। তো সবসময় মনে হয় যে কিছু না কিছু একটা নতুনত্ব। নতুনত্ব থাকুক। হুম, হুম। তো ওইটা আমি চাই। খুব উম ভালো লাগছে তোমার সঙ্গে কথা আমার বলে। ইউটিউব চ্যানেলটার নাম মন্দিরা হারমোনিকা। আচ্ছা, আহ, আপনাদের সকলকে অনুরোধ রইলো, যাবেন ওই চ্যানেলে। ভালোই লাগবে, খুব খারাপ লাগবে না, আমি যতটুকু পারি ওখানে বাজাই, একটুখানি শুনবেন আপনারা সকলে। মন চায় আড্ডায়ের তরফ থেকে এসে খুব ভালো লাগছে, দিদি না আসলে তো আমি এটা আপনাদের কাছে বলতেই পারতাম না। আমাদেরও খুব অসংখ্য ভালো ধন্যবাদ লাগছে দিদিকে। তোমার এই স্টোরি, তোমার এই জার্নি আমাদের সঙ্গে শেয়ার করছো। একদম দিদি, এবার একটু মজার খেলা। একদম। হুম, হুম, এটা র্যাপিড ফায়ার, ঝটপট জবাব। ঠিক, এখানে কোনো রাইট রং বলে কিছু নেই, তোমার মাথায় যেই আনসার আসবে তুমি সেটাই ঠিক, বলবে। ঠিক। রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? নজরুল গীতি। চা না কফি? চা। পাহাড় না সমুদ্র? সমুদ্র। মেঘলা দিনে বা বৃষ্টির দিনে খিচুড়ি না গান? খিচুড়ি। এখানে খিচুড়ি। ইলিশ না চিংড়ি? চিংড়ি। তোমার পছন্দের সিঙ্গার? উম, হরিহরন। হরিহরন। হরিহরনজির গান? হরিহরনজির গান আমার খুব ভালো লাগে। মানে সেটা দুঃখের দিনেই হোক, খুশির দিনেই হোক, আমার হরিহরনজির গান খুব ভালো লাগে। এমন কোনো গান যেটা তোমাকে নিমিষে মন ভালো করে দিতে পারে? হরিহরনজি তু হি রে। ওটা অবশ্যই বৃষ্টির মধ্যে, একদম হ্যাঁ? খুব সুন্দর গান। সত্যি কি খুব সুন্দর সুন্দর গান। গান। হুম, হরিহরনজি প্রত্যেকটি গানই খুব ভালো, কিন্তু মনে হলো যে খুব মন খারাপ, ওই হুম। গানটা চালালে মনে হয় যে সত্যি খুব মন ভালো হয়ে গেল, এরকম একটা ব্যাপার। স্টেজে পারফরমেন্স নাকি ইউটিউবে ভিডিও, কোনটা ভালো লাগে বেশি? এটা একটা কঠিন প্রশ্ন, দুটোই ভালো জায়গা। স্টেজ পারফরমেন্স মানে আমি খুব কম করি, তো ওটাই হ্যাঁ, চাইবো, ওটাই যেন হয়। ইউটিউব তো সারাক্ষণ হতেই থাকবে, কিন্তু হ্যাঁ, ইউটিউবে একটা তোমার এই জার্নিটা, হ্যাঁ, এই হ্যাঁ, যেখানে থেকে যাবে সবাই থেকে যাবে, পরেও কিন্তু শুনতে স্টেজ পারবে। পারফরমেন্স তো খুব একটা মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার। খুব একদম, ভালো। একদম। ঠিক। পছন্দের সিনেমা? পছন্দের সিনেমা, দেখা হয় বেশি না? একটা সিনেমা আমার খুব ভালো লাগে, যেটা রবি ঘোষ বা ইয়ে করেছিল, গল্প হলেও সত্যি। ও সত্যি। এটা খুব ভালো লাগে। ওরকম যদি আমাদের জীবনটা হতো, সবকিছু নিমেষের মধ্যে হয়ে যেত, এটা একদম মানে খুব ভালো, খুব ভালো হতো। এমন কোনো গান যেটা এই মুহূর্তে তোমার, আমাদের দর্শকদের জন্য, আমাদের জন্য তোমার শোনাতে ইচ্ছে করছে তোমার হারমোনিকাতে? আচ্ছা, আমি দেখছি, চেষ্টা করছি তাহলে। তুমিই বলে ফেললাম লাস্টে। অবশ্যই, একদম। এতক্ষণ কথা বলতে বলতে তুমিই না, বলে তুমি ফেললাম। না বলে না ঠিক না, হয় না আরকি। এই মনে তো হয় না যে এই ২ বন্ধু গানটির গল্প প্রথম করছে। লাইন তোমার জন্য।
অপূর্ব, সত্যি ভীষণ সুন্দর। সত্যি আমরা তো হারমোনিকা প্লেয়ার মহিলা খুবই কম পাই। সত্যি খুব ভালো লাগলো। আমার না মাউথ অর্গান শুনলেই জানি না তুমিও হয়তো একমত হবে, সেই আমার শোলে মুভির একদম কথা একদম মনে পড়ে। সোলের একদম প্রথম পার্ট একদম একদম করে আসছে একদম একদম সত্যি মনে পড়ার মতো। রোমহর্ষক ব্যাপার একটা। একদম খুব খুব ভালো সুন্দর। খুব ভালো। সেই রাত্রিবেলা হ্যাঁ, যখন ওই পরে জয়াবর্ধন একবার দেব। আসবো সেই হুম, পার্টটা করে শোনাবো। অবশ্যই। হ্যাঁ, খুব ভালো লাগলো খুব আজকে ভালো, তোমার সঙ্গে গল্প করে, একদম তোমার একদম জার্নি খুব তুমি শেয়ার করলে। ঠিক ঠিক। তোমার স্বপ্নগুলো পূরণ হোক। ধন্যবাদ দিদি, তোমার অসংখ্য আগামী ধন্যবাদ। দিনে তুমি আরো ভালো ভালো কাজ করো। সেটাই এই একটু শুভকামনা, এই একদম শুভেচ্ছা একদম রইলো। একদম। সুস্থ থাকো, এইটাই ভালো মেন, থাকো। সুস্থ থাকাটা আর খুব তোমার জরুরি। এই মিউজিক্যাল জার্নি চলতে থাক। থ্যাংক ইউ সো মাচ। মন্দিরাদি, থ্যাংক ইউ মন চায় আড্ডায় আসার জন্য, আর তোমার জার্নি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এখানে ডাকার জন্য। আমি চাইও মন চাই আড্ডায় সকল মেয়েরা আসুক, তাদের মনের গল্প এখানে সকলে তুলে ধরুক, আর এরকম দিদির সাথে কথা বলুক। মানে কেউ, আমি মানে বলবো যে এখানে এসে গল্প করলে কেউ নিরাশ হয়ে ফিরবে না, সকল সেই দিনটা সকলেরই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। একদম। আর তোমার এই যে জার্নি, সেটা অবশ্যই আমার মনে হয় অনেককেই অনুপ্রাণিত করবে। মন চায় আড্ডার তরফ থেকে এই ছোট্ট থ্যাংক ইউ, উপহার তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আজকের এপিসোড আপনাদের মন ছুঁয়ে গেছে। কেমন লাগলো মন্দিরাদির গল্প অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে, পরের মন চায় আড্ডায়, আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।